নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন ভারতের ইতিহাসের ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব, কর্ণাটকের যুদ্ধ। ভারতে বাণিজ্যিক প্রাধান্য লাভের দ্বন্দ্বে ইংরেজ ও ফরাসিরা পরস্পর বিরোধী দুই প্রতিদ্বন্দ্বী ছিল। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে এই দুই বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দক্ষিণ ভারতের রাজনৈতিক প্রাধান্য লাভের জন্য সংগ্রামে অবতীর্ণ হয়। এই যুদ্ধ করমণ্ডল উপকূলে সংগঠিত হয়। ইউরোপীয়রা করমণ্ডল উপকূলের নামকরণ করে কর্ণাট বা কর্ণাটক। এই কারণে এই যুদ্ধকে কর্ণাটকের যুদ্ধ বলা হয়। এ প্রসঙ্গে স্মরণীয় যে দক্ষিণ ভারতে মাদ্রাজ ও স্টেট ফোর্ট ডেভিডে ইংরেজ এবং পণ্ডিচেরিতে ফরাসিদের সুসজ্জিত বাণিজ্য কুঠি গড়ে ওঠে। 1740 খ্রিস্টাব্দে ইউরোপে অস্ট্রিয়ার সিংহাসনের উত্তরাধিকার নিয়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এই যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্স দুই দেশ দুটি পরস্পর বিরোধী দলে যোগদান করে। ইউরোপের যুদ্ধের সূত্র ধরে ভারতেও দুই বণিক গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শুরু হয়। সমকালীন দাক্ষিণাত্যের রাজনৈতিক অবস্থা ও রাজন্যবর্গের দুর্বলতাও এই যুদ্ধের অন্যতম কারণ ছিল। দাক্ষিণাত্যের বিবদমান শক্তিগুলো ইউরোপীয় বণিকদের সাহায্য গ্রহণে আগ্রহী ছিল। এর ফলে বিদেশি বণিকরা ভারতীয় রাজনীতিতে জড়িয়ে পড়ে, যার ফল ভারতের পক্ষে শুভ হয়নি। কর্ণাটকের প্রথম যুদ্ধ 1746 থেকে 1748 খ্রিস্টাব্দ। মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের দুর্বলতার সুযোগে অন্যান্য রাজ্যের মতো দাক্ষিণাত্যের হায়দ্রাবাদ ও কর্ণাটক রাজ্য স্বাধীন হয়ে পড়ে। আইনত কর্ণাটক ছিল হায়দ্রাবাদের নিজামের অধীনে, কিন্তু কর্ণাটকের নবাব দোস্ত আলী কার্যত স্বাধীনভাবেই রাজ্য চালাতেন। 1743 খ্রিস্টাব্দে মারাঠাদের সঙ্গে সংঘর্ষে কর্ণাটকের নবাব দোস্ত আলীর মৃত্যু ঘটলে কর্ণাটকের সিংহাসন নিয়ে এক গোলযোগ দেখা দেয়। নিজামের মনোনীত ব্যক্তি আনুরউদ্দিন কর্ণাটকের সিংহাসনে বসেন। দোস্ত আলীর জামাতা চাঁদা সাহেব সিংহাসনের অন্যতম দাবিদার ছিলেন। তিনি বা তার অনুগামীদের পক্ষে আনোয়ার উদ্দিনকে মেনে নেওয়া সম্ভব ছিল না। 1740 খ্রিস্টাব্দে ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ শুরু হলে আমেরিকা ও ভারতে বাণিজ্য ক্ষেত্রে দুই প্রতিদ্বন্দ্বী ইংরেজ ও ফরাসিদের মধ্যেও যুদ্ধ শুরু হয়। ফরাসি প্রতিনিধি দুপ্লে ভারতে এ ধরনের কোনো সংঘর্ষের বিরোধী ছিলেন এবং এ সম্পর্কে তিনি ইংরেজদের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছিলেন। এমতো অবস্থায় ইংরেজ সেনাপতি কমডোর বার্নেট 1745 খ্রিস্টাব্দে কয়েকটি ফরাসি যুদ্ধজাহাজ দখল করে নিলে ভারতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভারতে ফরাসিদের শক্তিশালী নৌবহর না থাকায় পণ্ডিচেরির ফরাসি শাসনকর্তা দুপ্লে মরিসাসের ফরাসি গভর্নর লা বুরদনের কাছে কয়েকটি যুদ্ধজাহাজ পাঠাবার আবেদন জানান। অল্পদিনের মধ্যেই তিনি 8টি যুদ্ধজাহাজ নিয়ে ভারত মহাসাগরে এসে উপস্থিত হন। ফরাসি নৌবহরের শক্তিতে আতঙ্কিত হয়ে ইংরেজরা মাদ্রাজকে একরকম অরক্ষিত রেখেই মাদ্রাজ উপকূল ত্যাগ করে পূর্ব উপকূলে হুগলিতে আশ্রয় গ্রহণ করল। ফলে 1746 খ্রিস্টাব্দে পণ্ডিচেরির ফরাসি শাসনকর্তা দুপ্লে অতি সহজেই ইংরেজ বাণিজ্য কেন্দ্র ও সামরিক ঘাঁটি মাদ্রাজ দখল করে। মাদ্রাজ ছিল কর্ণাটক রাজ্যের অন্তর্ভুক্ত আনোয়ার উদ্দিনের শাসনাধীন অঞ্চল। বিপন্ন ইংরেজরা তার শরণাপন্ন হলে তিনি দুপ্লেকে মাদ্রাজ থেকে সৈন্য অপসারণের নির্দেশ দেন। কূটকৌশলী দুপ্লে জানান যে তাকে দান করার জন্যই ফরাসিরা মাদ্রাজ দখল করেছে। দুপ্লে তার প্রতিশ্রুতি ভঙ্গ করলে আনোয়ার উদ্দিন 10,000 সৈন্য নিয়ে ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন।
মাইলাপুর বা সেন্ট থোমের যুদ্ধে ফরাসি বাহিনীর মাত্র 930 জন, যার মধ্যে 230 জন ইউরোপীয়, এই সৈন্যের কাছে নবাবের বিরাট বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। এই যুদ্ধ ছিল স্থলযুদ্ধে ইউরোপীয়দের কাছে ভারতীয়দের প্রথম পরাজয়। ফরাসিদের এই সামরিক সাফল্য অশ্বারোহী বাহিনীর উপর গোলন্দাজ বাহিনী ও সুশিক্ষিত পদাতিক সৈন্যের শ্রেষ্ঠত্ব প্রমাণিত করে। মুষ্টিমেয় ফরাসি সৈন্যের হাতে নবাবের বিরাট বাহিনীর শোচনীয় পরাজয় ইউরোপীয়দের চোখ খুলে দেয়। তারা বুঝতে পারে যে চেষ্টা করলে অনায়াসেই তারা ভারতে সাম্রাজ্য স্থাপনে সক্ষম হবে। ঐতিহাসিক ম্যালেসন বলেন যে এই যুদ্ধের ফলে নিঃশব্দে কিন্তু সুনিশ্চিতভাবে প্রমাণিত হল যে করমণ্ডল উপকূলে যুদ্ধরত দুটি ইউরোপীয় শক্তির একটির দ্বারা ভারত বিজিত হবে। এই ধারণার বশবর্তী হয়ে তারা ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত হয়ে ওঠে। ঐতিহাসিক ফিলিপিন্স বলেন যে এই যুদ্ধের ফলে ভারতে বিদেশি আধিপত্য স্থাপনের পথ উন্মুক্ত হয়ে যায় এবং এরপর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি বণিকদের হস্তক্ষেপ না করার আর কোনো কারণ ছিল না। 1748 খ্রিস্টাব্দে আইলা স্যাপেলের সন্ধি দ্বারা ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধের সমাপ্তি ঘটলে ভারতেও ইংরেজ ও ফরাসিদের মধ্যে শান্তি স্থাপিত হয়। সন্ধির শর্ত অনুসারে দুপ্লে একান্ত অনিচ্ছা সত্ত্বেও মাদ্রাজ ইংরেজদের ফিরিয়ে দেন। এইভাবে কর্ণাটকের প্রথম যুদ্ধের অবসান হয়। কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ 1749 থেকে 1754 খ্রিস্টাব্দ। ভারতের রাজনৈতিক দুর্বলতার সুযোগে দুপ্লে ভারতে একটি সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেছিলেন। আনোয়ার উদ্দিনের শোচনীয় পরাজয় তাকে আরও উৎসাহিত করে। আইলা স্যাপেলের সন্ধির শর্ত অনুসারে অনিচ্ছা সত্ত্বেও তিনি ইংরেজদের মাদ্রাজ প্রত্যর্পণে বাধ্য হন। তিনি নতুন করে যুদ্ধের সুযোগ খুঁজছিলেন। বলা বাহুল্য তাঁর সুযোগ আসতে দেরি হল না। 1748 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নবাব নিজাম উল মুলকের মৃত্যু হলে তার দ্বিতীয় পুত্র নাসির জং ও দৌহিত্র মুজাফফর জংয়ের মধ্যে সিংহাসন নিয়ে বিবাদ শুরু হয়। অপরদিকে কর্ণাটকের সিংহাসন নিয়েও তখন আনোয়ার উদ্দিন ও চাঁদা সাহেবের মধ্যে বিবাদ চলছে। দাক্ষিণাত্যের এই রাজনৈতিক দ্বন্দ্বে অংশগ্রহণ করে দুপ্লে তার রাজনৈতিক বাসনা চরিতার্থ করতে সচেষ্ট হন। এই উদ্দেশ্য নিয়ে তিনি কর্ণাটকের সিংহাসনে চাঁদা সাহেব এবং হায়দ্রাবাদের সিংহাসনে মুজাফফর জংকে সমর্থন করেন। অতঃপর চাঁদা সাহেব, মুজাফফর জং ও ফরাসি বাহিনী একত্রে আনোয়ার উদ্দিনের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। ভেলোরের কাছে অম্বুরের যুদ্ধে আনোয়ার উদ্দিন নিহত হন 1749 খ্রিস্টাব্দে এবং তার পুত্র মোহাম্মদ আলী ত্রিচিনোপল্লীতে আশ্রয় গ্রহণে বাধ্য হন। চাঁদা সাহেব কর্ণাটকের সিংহাসনে বসেন এবং এর ফলে কর্ণাটকে ফরাসি শক্তি অপ্রতিহত হয়ে ওঠে। কর্ণাটকে তারা নানা বাণিজ্যিক সুবিধা অর্জন করে এবং পণ্ডিচেরি সংলগ্ন 80টি গ্রাম তাদের হাতে যায়। ফরাসি শক্তি বৃদ্ধিতে ইংরেজদের মনে ভীতির সঞ্চার হয়। এমতো অবস্থায় তারা নাসির জং ও মোহাম্মদ আলীর পক্ষ সমর্থন করে যুদ্ধে অবতীর্ণ হয়। ইংরেজ সাহায্যপুষ্ট নাসির জংয়ের কাছে চাঁদা সাহেব পরাজিত হন এবং পণ্ডিচেরিতে আশ্রয় গ্রহণে বাধ্য হন। অপরদিকে মুজাফফর জংও নাসির জংয়ের হাতে বন্দী হন। ইতিমধ্যে দুপ্লের নির্দেশে নাসির জং আততায়ীর হস্তে নিহত হলে মুজাফফর জং মুক্তি লাভ করেন। দুপ্লে তাকে হায়দ্রাবাদের সিংহাসনে এবং চাঁদা সাহেবকে কর্ণাটকের নবাব পদে প্রতিষ্ঠিত করেন। কর্ণাটক ও হায়দ্রাবাদে নিজ প্রার্থী প্রতিষ্ঠিত হওয়ায় দাক্ষিণাত্যে দুপ্লে তথা ফরাসি প্রাধান্য বিস্তৃত হয় এবং দুপ্লের ব্যক্তিগত মর্যাদা ও প্রতিপত্তি বহুল পরিমাণে বৃদ্ধি পায়। ফরাসি কোম্পানি নানাভাবে পুরস্কৃত হয় এবং মুজাফফর জং দুপ্লেকে দাক্ষিণাত্যের কৃষ্ণা নদী থেকে কন্যাকুমারিকা পর্যন্ত রাজ্যাংশের গভর্নর হিসেবে স্বীকৃতি দেন।
মুসলিপত্তম সহ পন্ডিচেরি থেকে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল ফরাসিদের অর্পণ করা হয়। দুপ্লে ব্যক্তিগতভাবে বার্ষিক 10,000 পাউন্ড আয়ের একটি জায়গির ও প্রভূত অর্থ লাভ করেন। ইতিমধ্যে মুজাফফর জং নিহত হলে 1751 খ্রিস্টাব্দে নিজামুল মুলকের তৃতীয় পুত্র সালাবাত জংকে হায়দ্রাবাদের সিংহাসনে বসানো হয়। নবাবের নিরাপত্তার তাগিদে ফরাসি সেনাপতি বুসির নেতৃত্বে হায়দ্রাবাদে একটি বিশাল ফরাসি সেনাবাহিনী মোতায়েন করা হয়। যদিও এর প্রকৃত উদ্দেশ্য ছিল নিজামের দরবারে ফরাসি প্রাধান্য অপ্রতিহত রাখা। প্রকৃতপক্ষে এই সময় ফরাসি কোম্পানির শক্তি তুঙ্গে পৌঁছেছিল। দুপ্লে তার কল্পনার অতীত সাফল্য অর্জন করেছিলেন। ফরাসিরা ভারতীয় নৃপতিদের সঙ্গে মিত্রতা স্থাপন করে কিছু স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিল মাত্র, কিন্তু বাস্তবে দেখা গেল যে ভারতীয় শক্তিগুলি তাদের আজ্ঞাধীন দাসে পরিণত হয়েছে। আনোয়ার উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী তখনও ত্রিচিনোপল্লীতে অবস্থান করছিলেন। সামরিক ও বাণিজ্যের দিক থেকে গুরুত্বপূর্ণ এই স্থানটি দখলের জন্য ফরাসি বাহিনী অগ্রসর হলে মাদ্রাজের ইংরেজ শাসনকর্তা সান্ডার্স মোহাম্মদ আলীর পক্ষ অবলম্বন করেন। কেবলমাত্র ইংরেজ পক্ষই নয়, মহীশূর, তাঞ্জোর ও গুটির মারাঠা শাসকও মোহাম্মদ আলীর সাহায্যে অগ্রসর হন। দাক্ষিণাত্যে ইংরেজদের এই সংকটময় পরিস্থিতিতে রবার্ট ক্লাইভের আবির্ভাব হয়। দাক্ষিণাত্যে ফরাসিদের যখন জয় জয়কার, ত্রিচিনোপল্লীতে যখন ফরাসিদের অবরোধ চলছে, ঠিক তখনই তরুণ কর্ণিক রবার্ট ক্লাইভ মসি ছেড়ে ওসি ধরেন এবং কর্ণাটকের রাজধানী আর্কোট আক্রমণের প্রস্তাব দেন। এর ফলে আর্কোট রক্ষার জন্য ফরাসি বাহিনী ত্রিচিনোপল্লী থেকে সরে আসবে এবং তাতে ত্রিচিনোপল্লীর উপর থেকে চাপ কমবে। মাত্র 200 ইংরেজ ও 300 দেশীয় সৈনিক নিয়ে ক্লাইভ বিদ্যুৎ গতিতে অরক্ষিত রাজধানী আর্কোট দখল করে নেন। এর ফলে যুদ্ধের গতি পরিবর্তিত হয় এবং ফরাসিদের ক্রমাগত পরাজয় ঘটতে থাকে। এদিকে ত্রিচিনোপল্লী থেকে সেনা সরে যাওয়ায় ফরাসিরা সেখানে দুর্বল হয়ে পড়ে এবং এর ফলে ইংরেজ বাহিনী দুপ্লে ও চাঁদা সাহেবের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে ত্রিচিনোপল্লী অবরোধ মুক্ত করে। বন্দী চাঁদা সাহেবকে হত্যা করা হয় এবং মোহাম্মদ আলী কর্ণাটকের সিংহাসনে বসেন 1752 খ্রিস্টাব্দে। এর ফলে কর্ণাটকে ফরাসি প্রভাব অবলুপ্ত হয় এবং ইংরেজ প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়। ইঙ্গো ফরাসি যুদ্ধের ইতিহাসে ইংরেজদের আর্কোট দখল এক অতি উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধ সামরিক শক্তি হিসাবে ইংরেজদের সুনাম বৃদ্ধি করে এবং ফরাসি মর্যাদা ভুলুণ্ঠিত হয়। এরপরেও দুপ্লে আরও 2 বছর ধরে যুদ্ধ করে কোনো সুবিধা করতে পারেননি। 1754 খ্রিস্টাব্দে কর্তৃপক্ষের নির্দেশে তিনি পদচ্যুত হয়ে ফ্রান্সে ফিরে যান এবং গোদেহু তাঁর স্থলাভিষিক্ত হন। কর্তৃপক্ষের নির্দেশে 1755 খ্রিস্টাব্দে তিনি দুপ্লের নীতি পরিবর্তন করে ইংরেজদের সঙ্গে এক সন্ধি স্বাক্ষর করেন। সন্ধির শর্ত অনুসারে ইংরেজ ও ফরাসি একে অন্যের অধিকৃত স্থানগুলি ফেরত দেয় এবং স্থির হয় যে ভবিষ্যতে দেশীয় রাজন্যবর্গের বিবাদে কোনো পক্ষ হস্তক্ষেপ করবে না। কর্ণাটকের তৃতীয় যুদ্ধ 1756 থেকে 1763 খ্রিস্টাব্দ। 1756 খ্রিস্টাব্দে ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হলে ভারতেও ইঙ্গো ফরাসি যুদ্ধ শুরু হয়। যুদ্ধের সূচনায় ইংরেজরা বাংলাদেশের ফরাসি ঘাঁটি চন্দননগর দখল করে নেয়। এর 3 মাস পরে পলাশীর যুদ্ধে জয়লাভের ফলে বাংলায় ইংরেজ শক্তির ভিত্তি প্রতিষ্ঠিত হয়। 1758 খ্রিস্টাব্দে ফরাসি সেনাপতি লালি মাদ্রাজ আক্রমণ করে ব্যর্থ হন। 1760 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি আয়ারকুট বন্দিবাসের যুদ্ধে ফরাসি সেনাপতি লালিকে পরাজিত করেন। পন্ডিচেরি ইংরেজদের হস্তগত হয়। এরপর ফরাসি অধিকৃত জিনজি ও মাহির পতন ঘটে। এইভাবে 1762 খ্রিস্টাব্দে ভারতে ফরাসি শক্তির অবসান হয়।
1763 খ্রিস্টাব্দে প্যারিসের সন্ধি দ্বারা ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটলে ভারতেও দুপক্ষের মধ্যে শান্তি স্থাপিত হয়। সন্ধির শর্ত অনুসারে ফরাসিরা তাদের অধিকৃত স্থানগুলি ফিরে পেল বটে, কিন্তু তারা প্রতিশ্রুতি দিতে বাধ্য হল যে ওই স্থানগুলি কেবলমাত্র বাণিজ্য কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হবে। এগুলিতে কোনোভাবেই দুর্গ নির্মাণ বা সেনা মোতায়েন করা যাবে না। এর ফলে ভারতের রাজনীতিতে ফরাসি প্রভাব চিরতরে বিনষ্ট হল এবং দুপ্লের স্বপ্ন বাস্তবে রূপায়িত হল না। অপরদিকে ভারতে ইংরেজদের প্রভাব ও প্রতিপত্তি সুদৃঢ় হল এবং তার সাম্রাজ্য বিস্তারের পথ অগ্রসর হল। ইঙ্গো ফরাসি যুদ্ধের ফলাফল। কর্ণাটকের তৃতীয় যুদ্ধ এবং 1763 খ্রিস্টাব্দের প্যারিসের সন্ধি দ্বারা ভারতে প্রায় 2 দশক 1740 থেকে 1763 খ্রিস্টাব্দ ধরে চলমান ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের অবসান ঘটে। 1763 খ্রিস্টাব্দের সন্ধি দ্বারা ফরাসিরা তাদের পন্ডিচেরি, চন্দননগর ও অন্যান্য স্থানগুলি ফিরে পায়, কিন্তু স্থির হয় যে এই স্থানগুলি একমাত্র বাণিজ্য কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হবে। কোনো ক্রমেই এইসব স্থানে দুর্গ নির্মাণ বা সেনা মোতায়েন করা চলবে না। এ সময় থেকে ফরাসিরা ভারতে ইংরেজ রক্ষণাধীনে একমাত্র বাণিজ্য করারই অধিকারী হয়। বলা বাহুল্য, এর ফলে ভারতে ফরাসি সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন চিরতরে বিলুপ্ত হয়। ইঙ্গো ফরাসি যুদ্ধ দেশীয় রাজন্যবর্গের সামরিক দুর্বলতা সকলের কাছে তুলে ধরে। ইংরেজরা সহজেই উপলব্ধি করে যে ভারতীয় রাজন্যবর্গের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধের একান্ত অভাব আছে এবং তাদের পারস্পরিক বিবাদ ও ঈর্ষা বিদেশিদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পরিতৃপ্তির পক্ষে যথেষ্ট সহায়ক হবে। অপরপক্ষে বিদেশি বণিকদের সামরিক কৃতিত্ব ভারতীয় রাজন্যবর্গকে মুগ্ধ করে এবং তারা নিজেদের পারস্পরিক বিবাদে বিদেশিদের সাহায্য কামনা করতে থাকে। বলা বাহুল্য, ভারতীয় রাজনীতিতে এর ফলাফল মঙ্গলজনক হয়নি। ক্লাইভ উপলব্ধি করেন যে ইউরোপীয় বা ভারতীয় যে বাহিনী হোক না কেন, যদি তারা ইউরোপীয় রীতিতে অভ্যস্ত ও আধুনিক অস্ত্রে সজ্জিত হয় এবং যদি কিছু গোলন্দাজ বাহিনীর সাহায্য পায়, তাহলে বিশাল সংখ্যক ভারতীয় বাহিনীকে পরাজিত করা মোটেই অসম্ভব নয়। এর ফলে ইংরেজরা ভারতীয়দের নিয়ে সেনাবাহিনী গঠন করতে থাকে এবং তার পরিচালনভার অর্পিত হয় বিভিন্ন স্তরের ইংরেজ অফিসারদের উপর। এই সেনাবাহিনীর সাহায্যেই তারা ভারতের সাম্রাজ্য গঠনে উদ্যোগী হয়। কর্ণাটকের যুদ্ধের ফলে দক্ষিণ ভারতে ইংরেজরা অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ইতিমধ্যে বাংলার মসনদেও তাদের মনোমতো প্রার্থী প্রতিষ্ঠিত হয়। বাংলার বিপুল সম্পদ ও সেনাদল তারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে সক্ষম হয়। ভারতের উপকূলভাগে তারা একচ্ছত্র হয়ে ওঠে এবং এর ফলে আগামী দিনে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অপ্রতিহত অগ্রগতির সূচনা হয়। ফরাসিদের ব্যর্থতার কারণ। ইঙ্গো ফরাসি দ্বন্দ্বে ফরাসিদের ব্যর্থতার পশ্চাতে নানা কারণ বিদ্যমান ছিল। বাণিজ্যিক দিক থেকে ইংরেজ কোম্পানি ফরাসিদের অপেক্ষা অনেক বেশি সমৃদ্ধশালী ছিল। কর্ণাটকের তৃতীয় যুদ্ধের পূর্বেই বাংলার উপর ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। অপরপক্ষে ফরাসিদের অর্থাভাব ছিল প্রবল। কোম্পানির অর্থাভাবে দুপ্লে ব্যক্তিগত অর্থ ব্যয়ে বাধ্য হন, কিন্তু প্রয়োজনের তুলনায় তা ছিল অকিঞ্চিৎকর। ইংরেজরা ভারতীয় রাজনীতিতে অংশ নিয়ে কখনোই একথা ভোলেনি যে তারা বণিক। এমনকি যুদ্ধের সময়ও তারা বাণিজ্যকে উপেক্ষা করেনি। বাণিজ্যের সুযোগ সুবিধা লাভের জন্যই তাদের রাজনীতিতে অংশগ্রহণ। বাংলার অমিত সম্পদ হাতে আসার পর তারা প্রকৃত অর্থে অপরাজয় হয়ে পড়ে। এই কারণে বলা হয়ে থাকে যে পলাশীর যুদ্ধই প্রকৃতপক্ষে ভারতে ফরাসিদের ভাগ্য নির্ধারিত করে দেয়। অপরপক্ষে বাণিজ্যে ব্যর্থ হয়েই ফরাসিরা রাজনীতিতে অংশগ্রহণ করে এবং সামরিক আদর্শ গ্রহণ করে। এটি একটি মারাত্মক ভুল এবং এর ফলে তাদের সর্বদাই প্রবল আর্থিক কৃচ্ছতার মুখোমুখি হতে হয়, যার ফলাফল ছিল মারাত্মক।
ভারতবর্ষে ইউরোপীয়দের পক্ষে সাম্রাজ্য স্থাপনের প্রধান শর্তই ছিল শক্তিশালী নৌবহর। ফরাসিদের কোনো শক্তিশালী নৌবহর ছিল না এবং দুপ্লে তার কোনো প্রয়োজনীয়তা উপলব্ধি করেননি। অপরপক্ষে ইংরেজদের নৌবাহিনী যথেষ্ট শক্তিশালী ছিল এবং তারাই ভারতের সমুদ্র উপকূল নিয়ন্ত্রণ করত। ঐতিহাসিক স্মিথ বলেন যে যারা নৌপথ এবং গাঙ্গেয় উপত্যকার সম্পদের উপর কর্তৃত্ব করে তাদের বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব ছিল না। তিনি আরও বলেন যে বাংলা যাদের দখলে এবং জলপথে যাদের প্রাধান্য, পন্ডিচেরিতে ঘাঁটি বানিয়ে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ভারত সাম্রাজ্য জয় আলেকজান্ডার বা নেপোলিয়নের পক্ষেও সম্ভব হতো না। ভারতের অভ্যন্তরে মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা ইংরেজদের শক্তিশালী কেন্দ্রস্থল ছিল, যেখান থেকে যুদ্ধের সরঞ্জাম, সৈন্য ও রসদ জোগাড় করা তাদের পক্ষে শ্রমসাধ্য ছিল। কিন্তু ফরাসিদের নিকটতম শক্তিশালী কেন্দ্র ছিল সুদূর মরিশাস। সেখান থেকে সৈন্য ও মালপত্র আমদানি করা সর্বদা সহজসাধ্য ছিল না। যুদ্ধে মাদ্রাজের পতন হলে ইংরেজরা অনায়াসে কলকাতা ও বোম্বাই থেকে ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারত। কিন্তু ফরাসিদের একমাত্র অবলম্বন ছিল পন্ডিচেরি। পন্ডিচেরি পতনের অর্থ ছিল ভারতে ফরাসিদের সকল সম্ভাবনার অবসান, এবং বাস্তবেও হয়েছিল ঠিক তাই। দুপ্লে ও বিভিন্ন ফরাসি নেতৃবৃন্দের বিভিন্ন ভুল ত্রুটি ভারতে ফরাসিদের ভাগ্য নির্ধারণে যথেষ্ট সাহায্য করে। কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধের সময় দুপ্লের কয়েকটি ভ্রান্তি ফরাসিদের পক্ষে মারাত্মক হয়ে ওঠে। মোহাম্মদ আলী ত্রিচিনোপল্লী দুর্গে আশ্রয় নিলে দুপ্লে তাকে আক্রমণ করতে অযথা দেরি করেন। এর ফলে ইংরেজরা তার সাহায্যে আসার জন্য যথেষ্ট সময় পায়। অথচ মোহাম্মদ আলীকে সঙ্গে সঙ্গে আক্রমণ করলে তার পতন অনিবার্য ছিল। আবার তিনি যখন চাঁদা সাহেবকে সঙ্গে নিয়ে ত্রিচিনোপল্লী আক্রমণ করলেন, তখন বুসিকে কর্ণাটকের রাজধানী আরকটে পাঠানো উচিত ছিল, কিন্তু তা হয়নি। এর ফলে ক্লাইভের পক্ষে আরকট দখল করা অতি সহজ হয়। এতে যুদ্ধের গতি একরকম পরিবর্তিত হয়ে যায়। দুপ্লেই প্রথম ভারতে ফরাসি সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন। ফরাসিদের সংকটের এক চরম মুহূর্তে 1854 খ্রিস্টাব্দে ফরাসি কর্তৃপক্ষ দুপ্লেকে পদচ্যুত করে স্বদেশে প্রত্যাবর্তনের নির্দেশ দেন এবং তার নীতি পরিবর্তন করে ভিন্ন নীতি গ্রহণের চেষ্টা করা হয়। বলা বাহুল্য, দুপ্লের অপসারণ ও ভিন্ন নীতি গ্রহণ ছিল মারাত্মক ভুল। পরবর্তীকালে লালির নির্দেশে হায়দ্রাবাদ থেকে বুশির অপসারণও অনুরূপভাবে মারাত্মক হয়ে ওঠে। বুসি ছিলেন ফরাসি সেনানায়কদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার অপসারণে দাক্ষিণাত্যে যে শূন্যতা সৃষ্টি হয় তা পূর্ণ করার মতো অপর কেউ দাক্ষিণাত্যে ছিলেন না। এখানেই শেষ হল ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব, কর্ণাটকের যুদ্ধ। আজকের ভারতের ইতিহাসের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।